তোকে একার দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। দুনিয়াতে সর্বোচ্চ পর্যায়ের কোনো বিরক্তি থেকে থাকলে সেটা এই মুহূর্তে টের হচ্ছে। মন চাচ্ছে এই বাজে লোকটাকে রকেটের মাঝে ভরে অজানা গ্রহে ছুঁড়ে মারতে। ধরনীর আপদ বিদায়, কিন্তু আফসোস এটা করার ক্ষমতা তেল নেই। তাই আপাতত দাঁতে দাঁত পিষে বলে উঠল, লজ্জা। আর আপনি এটা শুনলে লজ্জারও লজ্জা পাবে। আরে লজ্জা সরব হলো মোহমায়া, এগুলো মনের ভ্রম, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। এগুলো হলো পুরোনো দিনের কুসংস্কার। আর জাঙ্কুক একজন সচেতন ব্যক্তি হিসেবে এসব কুসংস্কার কখনো ছাড়াতে দিবে না। তে বুঝতে পারল এই লোকের সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। তাই আর কথা না বাড়িয়ে জাঙ্কুকের সামনে থেকে সরে গেল সে। যাওয়ার সময় তিক্ত বকে অসহ্য শব্দটা বলে গেল। তাদিকে ঠোঁট বাঁকিয়ে হাসলো জাঙ্কুক। তে যাওয়ার পরপরই মন্টু মিয়া এগিয়ে এলো জাঙ্কুকের সামনে। মাথার চুলগুলো যেন তেলের বালতিতে রাতভর ভিজিয়ে রেখে মাত্রই তুলে এনেছে সে। একপাশে শীতে কেটে তেলে চোবানো চুলগুলো একেবারে চাপটিয়ে লেপটে লেপটে ফেলছে সে। চুলের আগা দিয়ে এখনো একটু একটু তেল ছুঁয়ে পড়ছে। পরে না তার পিনতে ঢিলাঢালা শার্ট, যদিও তার চিকনা শরীরে নবজাতক শিশুকে পোশাক তার জন্য ডুব্বা হবে। পরনের প্যান্টটা উঁচু করে একেবারে বুকের কাছে এনে বেঁধেছে। কোদালের মতো গু কালারের দুই পাটি দাঁত বের করে ক্যাবলা হেসে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। জাঙ্কুক তাকে দেখে বিস্ময়ের ভঙ্গিতে বলল, ও মাই ব্যাড! কেমনে মন্টু মিয়া, কেমনে তুমি এত সুন্দর হইতে পারো? উফ, কি ড্রিক্স, কি লুক! আর সবচেয়ে বড় তো তোমার এই চুলের স্টাইল, জাস্ট কিলার। আজ তো তোমার এই চুলের স্টাইলে মানে সব সৌন্দর্য ঠাস ঠাস করে অজ্ঞান হয়ে যাবে সব মেয়েরা। এটা কিন্তু ঠিক না মন্টু মিয়া, তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার। এখন আমার কি হবে? মন্টু মিয়া ক্যাবলা হেসে গদগদ সুরে বলল, এটা তো আবার তিব্বত কদুর তেলের খাবার। ছোটবেলা থেকে দেখি না, তাই এত বিউটিফুল আর কি। আচ্ছা ভাইজান, আমার একটু হেল্প করেন না। আজকে মর্জিনা ও বিয়াতে আইসে, ওরে পাঠানোর একটা বুদ্ধি দেন না। এই যে দেখেন ওখানে দাঁড়াই আছে মর্জিনা। জাঙ্কুক মন্টু মিয়ার ইশারা অনুযায়ী দূরে দাঁড়ানো মর্জিনাকে দেখলো। তারপর বলল, আরে ফিগার নট, আজ মন্টু মিয়ার ঘন্টা বাজাই দিব একদম। শোনো, আমি যা শিখিয়ে দিচ্ছি সেটাই গিয়ে করবে, তাইলে মিশন সাকসেসফুল। আচ্ছা ঠিক আছে, কি করতে হইব? জাঙ্কুক মন্টু মিয়ার কানে কানে কি সব বলে দিল। মন্টু সেই মোতাবেক নিজের লেপটানো চুলগুলো হাত দিয়ে আরো একটু চেপে দিয়ে এগিয়ে গেল। মর্জিনার সামনে গিয়ে কোনো কিছু না বলে সোজা ফট করে তার গালে একটা চুমু দিয়ে দিল। মর্জিনা বেচারি হতবাক, রাগে ক্ষিপ্ত হয়ে এসে বলল, এই মন্টু মিয়া, এটা কি করলি? ক্যাপ বুঝতে পারোনি? আমি আবার করতেছি, দাঁড়াও। কথাটা বলে সাথে সাথে আবারও চুমু দিতে গেল সে। এবার রেগে গিয়ে ঠাস করে চড় মেলে দিল মন্টু মিয়ার গালে। মন্টু মিয়া বলল, মারলে কেন? আমার চুমু পছন্দ হয়নি? ঠিক আছে, তাহলে আমার চুমু আবার ফেরত দাও। মর্জিনা পড়ে গেল বিপদে। সে এখন চুমু কিভাবে ফেরত দিবে? মন্টু মিয়া তখন বলল, দেখ, চুমু তো ফেরত দিতে হবে, না হলে আমাকে বিয়ে করতে হবে। বল কোনটা করবি? মর্জিনা বেচারি আর কি করবে? ভরা মসলিনে চুমু ফেরত দেওয়ার চেয়ে সে বিয়ে করাটাই রাজি হয়ে গেল। মন্টু মিয়া তো জব্বর খুশি। জাঙ্কুকের দিকে তাকিয়ে সে বিদ্যাঙ্গুল দেখিয়ে বোঝালো প্রেম সফল। দূর থেকে এসব দেখে তেরো না চাইতে ভীষণ হাসি পেল। অগোচরে হাসলো নীরবে সে। এই লোককে সে কখনো বোধহয় সমাধান খুঁজে পাবে না। হঠাৎ তের বাবা কিম নামজুনের সামনে পড়ে যায় জাঙ্কুক। নামজুন সৌজন্যমূলক মুচকি হেসে বলল,
আরে জাঙ্কুক, কেমন আছো? আজকাল তো তোমাকে দেখাই যায় না। জাঙ্কুক প্লাস্টিক হাসি ঝুলিয়ে বলল, কম দেখাই ভালো আঙ্কেল, না হলে আদর কমে যায়। আজকাল আদরের বড্ড অভাব। যা একটু আধটু বাকি আছে তার বেলেও কমে যাক আমি চাই না। জাঙ্কুকের কথায় হাসলো নামজুন। হাসি মুখে বলল, ভালোই রসিকতা করতে পারো তুমি। তা খাওয়া দাওয়া করেছো? জেহুপের সাথে দেখা করেছো? ও তো এসেছে। নামজুনের এই পর্যায়ের কথাটা জাঙ্কুকের চেহারায় রং বদলালো। ও কিছুক্ষণ স্থির থেকে আবার জোরপূর্বক হাসি ঝুলিয়ে বলল, ওই যে বললাম না আঙ্কেল, আদর কমে যাবে। আমি আবার আদর কমাতে চাই না। আচ্ছা আঙ্কেল, আমি একটু আসি। কথাটা বলে নামজুনের কাছ থেকে সরে গেল জাঙ্কুক। নামজুনের কাছ থেকে সরতেই তার মুখমণ্ডলে ভাবটা হঠাৎ কঠিন হয়ে উঠল, যেন তিক্ত ক্রোধ ছেয়ে গেল তার মুখ বয়ে। ভিড় থেকে সরে নিরিবিলি জায়গায় চলে এলো জাঙ্কুক। মেজাজ ভীষণ পরিমাণে তিক্ত হয়ে উঠল তার হঠাৎ। এই তিক্ততা দূর করতে পকেট থেকে অ্যালকোহলের মিনি বোতলটা বের করলো জাঙ্কুক। এটা তার পকেটে সব সময় থাকে, যা ওর জন্য ফার্স্ট এড ওষুধের কাজ দেয়। বোতল বের করে এক চুমুক খেয়ে নিল ও মাথা ঝিম মেরে উঠলো হালকা। বুঝতে পারলো এখন আর এখানে থাকা সম্ভব না ওর, তাই চলে যেতে উদ্বেগ হলো সে। তখনই হঠাৎ পেছন থেকে বিরক্ত করতে বলে উঠল, এখন কি এই বিয়ে বাড়িতেও বার বানিয়ে দিয়েছেন আপনি? এতটুকু সভ্যতা কি আপনার কাছ থেকে আশা করা যায় না জাঙ্কুক? বীর কণ্ঠ শুনে জাঙ্কুকের মুখে যেন এক অদ্ভুত হাসি ভেসে উঠল, যেন সে তার তিক্ততা দূর করার মেডিসিন পেয়ে গেছে। জাঙ্কুক ঘাড় বাঁকিয়ে হেসে এগিয়ে গেল তের সামনে। তারপর হঠাৎ তের হাত ধরে হেসকার টাপ দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল সে। টপকে উঠল তে, কম্পিত হলো তার পুরো শরীর। জাঙ্কুক তের কানের কাছে ঝুঁকে বলল, ও হে সভ্যতার মহানায়িকা, জীবনে এক চুমুক অসভ্যতা পান করে দেখ। সভ্যতা তখন তোর ঠোঁট দিয়ে আর অগ্রাহ্য হবে না। তের তনুমনে কেবলই প্রবল ঝড় তখন। সে সইতে না পেরে জাঙ্কুককে দুই হাতে ধাক্কা দিয়ে সরিয়ে রাগী সুরে বলল, ছি। কথাটা বলে দৌড়ে সরে গেল সেখান থেকে। পেছনে জাঙ্কুক উচ্চ সুরে মাতাল কণ্ঠে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, আয় নাতে, আর একটু অসভ্যতা হয় দুইজনে মিলে। নিজের ফ্ল্যাটে ফিরে আসতে জাঙ্কুকের বন্ধু বোগাম আর কাই এসে হাজির। তাদের সাথে হুইস্কির বোতল খুলে বসলো জাঙ্কুক। মাত্রই মস্তি জমে উঠেছিল, তখনই কাইয়ের ফোন বেজে উঠল। কাই ফোন দেখে দরফরিয়ে উঠে ফোন কানে নিল। ওপাশ থেকে কি বলছে তা শোনা যাচ্ছে না, তবে কাই করুণ সুরে বলল, ইয়েস বেবি, নো বেবি, রাগ করে না বেবি, সরি বেবি, কাল তোমার গিফট এনে দিব বেবি, একদম ভুল হবে না বেবি, আই প্রমিস বেবি, ওকে বেবি, বাই বেবি, লাভ ইউ বেবি, মিস ইউ বেবি, একদম সি ইউ, ইত্যাদি 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 বলতে লাগলো কাই। কথা বলার শেষে লম্বা হাত ছেড়ে এক গ্লাস পানি ঢক ঢক করে গিলে নিল কাই। বোকাম হেসে দিয়ে বলল, কিরে, বিয়ে করার আগে বাচ্চা পয়দা করে ফেলালি নাকি? আমগো কইলি না, এটা কিন্তু অবিচার একদম। কাই অসহায় সুরে বলল, আরে শালা কি বলিস, এখনো ওয়াইফাই কানেক্ট করতে পারলাম না, আবার বাচ্চা? বাচ্চা কি স্যাটেলাইট থেকে আসবে নাকি? জাঙ্কুক তৎক্ষণাৎ হাতে থাকা স্পঞ্জের বলটা কাইয়ের দিকে ছুঁড়ে মেরে বলল, তুই কখনো পারবিও না নিব্বা শালা। আমি ভাইবা পাই না তোর মতো এমন টপ লেভেলের বলদ ফ্রেন্ড আমার কেমনে হলো? খালি জায়গা শেয়ার করছিলিস, এটার জন্য আমি তোকে এখনো পর্যন্ত শেয়ার করে যাচ্ছি। এমন নিব্বা নিব্বিগিরি দেখলে আমার বমি এসে যায়। শালা কেমনে পারো সারাদিন বেবি বেবি করতে? আজ পর্যন্ত একটা চুম্বতো নিতে পারলি না, খালি গরুর মতো বেবি বেবি করস। কাই মলির মুখে বলল,
এমনি কস কেন? আমার টুরু লাভ। তোর টুরু লাভের মায়ের বাপ। আরে কিসের লাভ? হ্যাঁ, সারাদিন রেস্তোরাঁয় ঘুরে গরুর মতো খালি গিলবো, যেন জন্মের পর খাবার পাইনি। জন্মের খাওয়ার একসাথে খাই, আর তোরে ভাগাইয়া ও 14 করিস খরচ চালাই। আরে এত ফকিন্নে তো রোহিঙ্গারাও হয় না। বেবি, আমার একটা নীল ড্রেস পছন্দ হয়েছে। কেন রে ফকিন্নি, বাপের জন্মে কোনোদিন নীল রঙের ড্রেস দেখোস নাই, নাকি নীল কালারটাই দেখোস নাই? শালার এত নেখামি দেখলে আমার পুরো গাটা জ্বলা যায়। আমি হইলে তো ওরে নীলের ড্রামের মধ্যে চুবাইয়া রাখতাম। নেফুকে নিত্যুর নীল খায় না, নীল খায় এখন। ওর পুরো 14 গোষ্ঠীর নীল খাবারটাও ওরে খাওয়াইতাম। আমি তোরে বলে দিচ্ছি খাই, এই মাইয়া তোরে ভাগাইয়া খাইয়া একদম পল্টি মারবো। নিজের বিয়ের বিয়েও একদম কইব আমার একটা লেহেঙ্গা কিনে দাও। ধুর, এমন করবে না, যেমনই হোক আমাদের ভালোবাসা কিন্তু সত্য। বোগাম বলে উঠলো, আরে এভাবে বলছিস কেন? ভালোবাসা সত্যি হলে একটু একটু মেনে নিতেই হয়। জাগো তিরস্কার স্বরূপ হেসে বলল, তুলসী, ভালোবাসা বলতে দুনিয়াতে কিছুই নেই। এইসব কায়ের মতো বলদদের তৈরি করা কিছু কুসংস্কার। দুনিয়াতে যা আছে তা হলো গিভ অ্যান্ড টেক পলিসি। এক হাত দাও, অন্য হাতে না। ছেলেদের মেয়েদের দরকার হয় নিজেদের প্রয়োজনের জন্য, আর মেয়েরা ছেলেদের কাছে শুধু থাকে স্বার্থের জন্য। দ্যাট ইজ দ্য ম্যাটার অফ দ্য স্টোরি, দেয়ার ইজ নাথিং এলস। এটা তোর ধারণা, কিন্তু দুনিয়াতে ভালোবাসা আছে বলে এখনো সুন্দর আছে দুনিয়াটা। মানুষ ঘর বাঁধছে, সুখে সংসার করছে, যেমনটা তুই করছিস। বোকা বোকা আমি চোখে নজরে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বলল, তুই কি ভাবিস আমি এতটাই ডাম? এত রাতে নিজের বউ রেখে এখানে নিশ্চয় আমার সাথে বেলি ডান্স করতে আসিসনি? নিশ্চয় আজ আবারও বাসায় ঢুকতে দেয়নি তোকে। এটাকে তুই সুখী জীবন বলিস? আরে স্বামী স্ত্রীতে এমন একটু আধটু তো হয়, তাই বলে কি সব শেষ নাকি? এইভাবেই একটি সব শেষ হয়ে যায়, পড়ে থাকে শুধু ধ্বংসস্তূপ। আর তোদের মতো এত সো কল্ড ভালোবাসা শুধু ধ্বংসই করতে জানে। আর বিয়ে করা তো আরো সবচেয়ে বড় ভুল। দরকার পড়লে সারা জীবন নিজের জায়গা নিজেই দেবো, তবুও বিয়ে নামক শব্দে কিন্তু পা দেওয়া একদম। ভালোবেসে বিয়ে করলে মানুষ তখন থাকে টেক ইট ফর গ্রেট নিয়ে কথা বলে আর কি। তখন নিজের স্বার্থ অনুযায়ী খেলা করে তোকে সাথে। যেদিন খেলা আর মজা লাগবে না, সেদিন না তুই থাকবি আর না তোর সো কল্ড সংসার। গেম ওভার। তো তুই কি সারা জীবন এইভাবেই থাকবি? এইভাবেই একা সারা জীবন কাটাবি? একা কোথায় পাস আমারে? আমার কাছে তো রমণীতে বিশাল আকারের ভিড় থাকে সবসময়। আমি শুধু একজনকে বিয়ে করে সকল নারীকে কষ্ট দিব না, এত স্বার্থপর হতে পারবো না আমি। আমার জীবন তো সকল নারীদের জন্য আমি বিলীন করে দিব। বোগাম হালকা হেসে মাথা নেড়ে বলল, তুই আর শুধরালি না রে জাঙ্কুক। শুধরানোর মাঝে সে মজা কোথায়, যা বকে যাওয়ার মাঝে আছে। বকে যাওয়ার মজা তোরা কি বুঝবি? বকে যাওয়া একটা নেশা, বুঝলি? সভ্য সমাজে শুভ্য চাদরে লেগে থাকা জিদ্দিক কালো দাগ হলাম আমি। ভালো মানুষের ঢং ধরে থাকা মানুষগুলোর সামনে তখন আমি চক্ষুষ হয়ে কাটার মতো দিই। তখন যে কি পৈশাচিক আনন্দ হয় সেটা ভাষায় প্রকাশ করার মতো না। নিজে তখন সুপার পাওয়ারফুল মনে হয়। এই নেশার কিন্তু মজাই আলাদা। কথাটা বলে মাতাল কণ্ঠে সাইকোদের মতো উচ্চস্বরে হাসতে লাগলো জাঙ্কুক। বোগাম হতাশজনক দীর্ঘশ্বাস ছাড়ল। না জানি তার বন্ধুটার কালো বাঁদরে ডুবে যাওয়া মনটা কবে আলোর দিশা পাবে। জাঙ্কুক পেছনের সোফায় মাথা এলিয়ে দিয়ে খালি গলায় বলে উঠল, আমাকে আমায় মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমায় মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই সব পেলে নষ্ট জীবন। মিনহুর জন্মদিন আজ। ছোটখাটো বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে। মিনহু পার্টিতে জাঙ্কুককে ইনভাইট করেছে। জাঙ্কুক থাকলে তার পার্টি আরো জমজমাট হবে।
তার বন্ধু মহলে সবার সামনে মিনহুর ভালো এক্সপ্রেশন পড়বে। যখন ওর বন্ধুরা দেখবে দ্য রকস্টার জিয়ং জাংকুক তার কতটা ক্লোজ, তখন তার বন্ধুদের সামনে অনেক ভাব জমে উঠবে তার। যদিও তার আশা নিয়ে বরাবরের মতো সন্তুষ্ট না, তবে মিনহুর জন্মদিন থেকে ওকে বেশি কিছু বলতে পারল না। সন্ধ্যার দিকে পার্টি আরম্ভ হতে জাংকুক প্রবেশ করলো টেডির বাড়িতে। লিভিং রুমে এসে সবার সামনে সবার প্রথমে টেডিকে চোখ টিপ মেরে দিল জাংকুক। প্রত্যুত্তরে তে গরম চোখের আভাস পেল জাংকুক। তা দেখে হালকা হাসলো জাংকুক। বিরক্ত হলো তে। জীবনে বিয়ের পর গত মাসখানেক এই লোকের যন্ত্রণা থেকে একটু মুক্তি পেয়েছিল সে। আজ আবার বুঝি সে জ্বালা শুরু হবে। যদিও যন্ত্রণা তার অনুপস্থিতিতেও দেয় সে দেখে, তবে সে যন্ত্রণা পেয়ে নিজের মতো করে আয়ত্ত করে নিতে পারে। কারণ সে জানে এই যন্ত্রণা থেকে মুক্তি হয়তো এই জন্মে আর সম্ভব না। তবে জাংকুকের সামনে এসে জাংকুক যখন ওকে অতিষ্ঠ করে তখন সেটা বেশি অসহ্যকর হয়ে যায়। এই যে আসতেই তার জ্বালা শুরু করে দিয়েছে। জাংকুককে দেখে ইয়োনো খুশিতে ছুটে এলো তার কাছে আর বলল, জাংকুক ভাই এসেছো তুমি? আমি তো ভেবেছি তুমি কনসার্ট নিয়ে এত ব্যস্ত তাই আসবেই না। জাংকুক হাসি মুখে ইয়োনোর কাঁধ ঝুলিয়ে বলল, আসতে তো হতে, একটু শুদ্ধ নিঃশ্বাস নেওয়ার জন্য তো আসা খুবই জরুরি ছিল। মানে? জাংকুক টেবিলে খাবারের কাজে কর্মরত টেবিকে চোখ রেখে বলল, মানে হচ্ছে কিছু কিছু প্রাণীরও যেমন অক্সিজেনের জন্য লাফিয়ে অক্সিজেন নিয়ে আবার পানির ভিতরে ঢুকে যায়, তেমনি আমারও মাঝে মধ্যে শুদ্ধ অক্সিজেনের প্রয়োজন হয়, সেটাই নিতে আসতে হয়। আজ মাসখানেক পর খুব করে প্রয়োজন বোধ হলো, যতটা পারি নিয়ে নিব, যাতে পরবর্তী কয়েকটা দিন চলে যায়। ইয়েনো জাংকুকের কথায় কিছু বলছিল না। জাংকুক তখন প্রসঙ্গ পাল্টে বলল, বাদ দে, তুই বুঝবি না এসব। এখন বল কেমন আছিস বার্থডে বয়? দিন দিন একদম টাইগার সাপ হয়ে যাচ্ছিস। মাইয়া করো তোর উপর ক্রাশ খাইতে খাইতে একদম আদা করে দিব তোরে। ইয়োনো হেসে উঠল, বলল, শিষ্যটা কার দেখতে হবে না? তা যা বলেছিস, বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া তো সুবহানাল্লাহ। তুই পারবি আমার প্রথা এগিয়ে নিয়ে যেতে। হাসলো ইয়োনো। পার্টিতে জিমিন আর তার হাজবেন্ড সুগা এসেছে। জিমিনের হাজবেন্ড সুগাকে দেখে জাংকুক মজা শুরু বলল, আরে দুলোভাই যে, তা খারাপ আছেন নাকি বেশি খারাপ আছেন? সুগা বলে উঠল, আরে এটা আবার কেমন কথা? লোকে ভালো আছে কিনা এমনটা জিজ্ঞেস করে, খারাপ আছেন আবার এমন কোনো কথা আছে নাকি? শুনেন দুলাভাই, বিয়ের পর ভালো আছেন জিজ্ঞেস করে আপনাকে কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো অভদ্র ছেলে কিন্তু আমি না। কারণ এটা বিশ্ব জানে পুরুষ হয় সুখী হতে পারে আর না হয় বিবাহিত হতে পারে, দুটো একসাথে অসম্ভব। সুখী আর বিবাহিত পুরুষ দুটো দুই মেরুর জিনিস। একবার জমিন আসমান এক হতে পারে, কিন্তু এই দুটো জিনিস একসাথে হতে পারে না কখনো। তাই জিজ্ঞেস করলাম খারাপ আছেন নাকি বেশি খারাপ আছেন। জাংকুকের থিওরি শুনে হাসলো সুগা। পার্টিতে ইয়োনোর বন্ধুরা এসেছে, জাংকুককে ঘিরে রেখেছে ও। ইয়োনো বন্ধুদের সামনে নিজের ভালো ইন্টারেস্ট জমাতে জাংকুককে অনুরোধ করলো গান শোনাতে। জাংকুক ইয়োনের কথা রাখতে লিভিং রুমের সোফায় বসে গিটার বাজিয়ে গান ধরল।